গত ৭ বছরে বৈশ্বিক জার্নাল থেকে ৩২৫টি বাংলাদেশি গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে, যেগুলোর সঙ্গে জড়িত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকেরা। আজকে এই বিষয়টি নিয়ে কথা হবে প্রথম আলো নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগতম। রাজীব আহমেদ, আমরা দুদিন ধরে প্রথম আলোর প্রতিবেদন দেখছি যে বৈশ্বিকভাবে গতকালকে প্রতিবেদন দেখলাম আমরা ৩২৫টি গবেষণাপত্র, বাংলাদেশের গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে, এবং আজকেও একটি প্রতিবেদন এসেছে যেখানে শুধুমাত্র যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরই 11টি গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে, এবং সেখানে একজন সাবেক ভিসিরও নাম আছে। আসলে বিষয়টা কি? বিষয়টা হলো যে আমাদের গবেষকেরা তারা যে গবেষণাগুলো করেন সেগুলো সাধারণত বৈশ্বিক বিভিন্ন জার্নালে প্রকাশ হয়। বৈশ্বিক না, স্থানীয় জার্নালেও প্রকাশ হয়। বাংলাদেশে বেশিরভাগ শিক্ষক গবেষক তারা আসলে সাধারণ মানের দেশীয় বা আন্তর্জাতিক বিভিন্ন সাধারণ মানের জার্নালে প্রকাশ করেন। আবার কিছু গবেষণা আছে যেগুলো ভালো মানের জার্নালে প্রকাশ করা হয়। তো ভালো মানের জার্নালগুলো যখন গবেষণাগুলো প্রকাশ করে তারা কিন্তু একটা স্ক্রুটিনির মধ্যে দিয়ে যায়, যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে। পরবর্তীতে দেখা যায় যে তারা যে যাচাই বাছাই করেছিল সেখানেও তাদের আসলে সঠিকভাবে করতে পারেনি। নানা ধরনের অনিয়ম, কিছু চুরি, জালিয়াতি ধরা পড়ে। সেই ধরা পড়ার পরে তারা কিন্তু এই গবেষণাগুলো প্রত্যাহার করে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে তা নয়, সারা বিশ্বেই গবেষণা প্রত্যাহারের ঘটনা ঘটে। আমরা হলো গিয়ে 2019 সাল থেকে এই 26 সালের জুন পর্যন্ত যাচাই করে দেখেছি যে অন্তত 325টি গবেষণা প্রত্যাহার করা হয়েছে। আগেই বলে নেই যে এই 325টি গবেষণার সঙ্গে বাংলাদেশি গবেষকেরা সম্পৃক্ত ছিলেন। এই কারণে আমরা বলছি যে বাংলাদেশিদের গবেষণা এক নম্বর। 2 নম্বর হলো যে এই গবেষণাগুলো কি শুধু 325টি প্রত্যাহার হয়েছে, না আরও বেশিও হতে পারে। আমরা আমাদের রিপোর্টার যে খোঁজ খবর নিয়েছেন, যে মানে এটা অনলাইন ঘেটে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কেউ কিন্তু তালিকা করে নাই যে টোটাল কতগুলো গবেষণা বাংলাদেশিদের প্রত্যাহার হয়েছে, কতগুলো প্রকাশ হয়েছে, এটা কিন্তু কোনো তালিকা, এটা আমরা নিজেরা খুঁজে বের করেছি। সেখানে 325টা পেয়েছি। আচ্ছা, আর তাহলে এই প্রক্রিয়াটা আসলে আপনি বলছিলেন যে বিভিন্নভাবে ঘেটে তারা যাচাই বাছাই করার পরে আসলে এই বাতিলটা হয়েছে। তো আসলে এখানে কাদের গবেষণা মূলত প্রত্যাহার করা হয়েছে? দেখেন, এই আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেশি, যেমন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক নাম মনিরুজ্জামান খান। তিনি, আমরা যখন ফোন করলাম, উনি বললেন যে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় গবেষকদের একজন। তার কিন্তু 26টি গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে। যে জার্নালগুলো এগুলো প্রকাশ করেছে এবং বিশ্বখ্যাত জার্নাল, তারা বলছে ভুয়া বিশেষজ্ঞ মূল্যায়ন যোগ করা, তথ্যের অসঙ্গতি, চৌর্যবৃত্তি সহ নানা অনিয়মের অভিযোগে তারা গবেষণা প্রত্যাহার করেছে। মনিরুজ্জামান একটা উদাহরণ, এরকম আরও অনেক নাম আমাদের কাছে আছে। কিন্তু এখন হলো গিয়ে দেখেন, আপনার মনিরুজ্জামানের কাছে যখন আমি জানতে চাইলাম যে উনি এটা অস্বীকার করলেন, যে কিন্তু উনি যে প্রচুর গবেষণা করেন এবং সেই গবেষণাগুলোর মান নিয়ে যে প্রশ্ন আছে, এটা কিন্তু ওই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েই তখন উঠেছিল। এবং পরে নর্থ সাউথ দেখা গেছে তারা বলেছে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তারা বলেছেন তারা বিষয়টি খতিয়ে দেখবেন এবং আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরকম আরও অনেক উদাহরণ আমাদের রিপোর্টে আছে, আমরা দিতে পারবো। আচ্ছা, আমরা একটা উদাহরণ উল্লেখ করলাম, এবং সংখ্যাটা অনেক শিক্ষক, শুধু একজন দুজনের বিষয় নয়। আচ্ছা, আপনি তো নর্থ সাউথের কথা বললেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কি অবস্থা? আসলে এখানে সব বিশ্ববিদ্যালয়ই মোটামুটি আছে। এখন যদি শীর্ষগুলোর কথা বলি, আমরা যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে 44টি গবেষণার ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আসছে, নর্থ সাউথের আসছে 42টির ক্ষেত্রে, 32টিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা আসছে, মানে গবেষণাপত্রগুলো প্রত্যাহার হয়েছে। হ্যাঁ, 21টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কথা এসছে, 20টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম এসছে, বুয়েটের নাম আছে, আবার স্বনামধন্য যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সেগুলোর নামও আছে, সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে কিন্তু আসলে কোনো আলাদা ভেদাভেদ করার সুযোগ নেই। মানে গবেষকরা জালিয়াতির ঘটনা দুই ক্ষেত্রেই ঘটছে। আজকের যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে প্রথম আলোতে, যে যশোরের
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে গবেষণা হওয়া 11টি গবেষণাপত্র আসলে প্রত্যাহার করা হয়েছে এবং সেখানে একজন ভিসির নাম এসেছে, সাবেক ভিসি। তো তিনি তো আসলে নিশ্চয়ই ভিসি হয়েছেন, সেখানেও তার এই গবেষণাপত্রগুলোকে ব্যবহার করেছেন। পুরো বিষয়টা কি আসলে? না, ভিসি হওয়ার ক্ষেত্রে কি গবেষণাপত্র ব্যবহার করা ঠিক না, তবে তার প্রোফাইলটা দেখা হয় আর কি। তার যখন প্রোফাইল রাখা হয় তখন এই বিষয়ে গবেষণার বিষয়গুলো দেখা হয়। ওনার যে গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে সেটা আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বরাবরই অস্বীকার করেছেন। কিন্তু যারা জার্নাল প্রত্যাহার করেছে তারা কিন্তু অনিয়ম তদন্ত করেই এই ব্যবস্থাটা নিয়েছে। তো ওনার সাবেক উপাচার্যের নামটা, যদি উনি সাবেক উপাচার্য হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, কিন্তু উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওনার নাম আব্দুল মজিদ। হ্যাঁ, আচ্ছা, এটা পাঠক হয়তো মনে করতে পারে যে আমরা নামটা দেইনি, কিন্তু আমরা কিন্তু নামটা প্রকাশ করেছি। তো ওনার গবেষণার বিষয় ছিল আপনার সজনে বীজের নির্যাসের অ্যান্টি অক্সিডেন্ট গুণ নিয়ে বৈজ্ঞানিক ও তুলনামূলক বিশ্লেষণ। আরেকটা হলো সেলুলোজ ভিত্তিক বিশেষ ন্যানোকার্বোজিট ব্যবহার করে ক্ষতিকর উপাদান দূর করা এবং জৈব অনুসুরক্ষা এর কার্যকারিতা নিয়ে আলোচনা করা। তো ওইখানে এই যে সাময়িকীগুলো যে বলেছে, তারা বলছে যে পরীক্ষাগারে প্রয়োজনীয় বাস্তব পরীক্ষা না চালিয়েই গবেষণার তথ্য ও ফলাফল তৈরি করা হয়েছিল। এটা বড় ধরনের জালিয়াতি। আচ্ছা, তো এটা আমাদের জন্য আসলে খুবই লজ্জাজনক বিষয় যে একজন শিক্ষক, একজন গবেষক ক্ষেত্রে তারা এই কথা বলছে। আচ্ছা, গবেষণা প্রতিবেদনে যে অনিয়মের বিষয়টি তো সারা বিশ্বেই হয়, বাংলাদেশে ইদানিং এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। কিন্তু বাংলাদেশের আইনে বা এটাতে কি কোনো শাস্তির বিধান রয়েছে বা সাজা কীরকম হতে পারে? দেখেন, এই বিষয়টা নিয়ে আমরা আসলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ অনেকের সাথে কথা বলেছি। ওনারা বলেছেন যে আসলে শিক্ষকরা বলেছেন যে বাংলাদেশে চৌর্যবৃত্তির একটা সাজা আছে, শাস্তি আছে। হ্যাঁ, শিক্ষকরা যদি গবেষণার চৌর্যবৃত্তি করেন তাহলে সেটা শাস্তি আছে। কিন্তু ওই আপনার এই যে গবেষণাপত্র প্রত্যাহার হলো, সেটার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার সুদৃষ্ট বিধিমালা, নীতিমালা ইত্যাদি এগুলো নেই। তো সেক্ষেত্রে এই নীতিমালা করা বা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার একটা পরামর্শ এসছে যে এটা আসলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। কারণ হলো, আমি আপনাকে বলি যে এই গবেষণাগুলো শুধু শিক্ষকদের মানমর্যাদা বাড়ায় তা নয়, এটি কিন্তু প্রমোশনের জন্য প্রচুর গবেষণা হয়। শুধু প্রমোশন পেতে হবে বলে গবেষকরা গবেষণা করেন, কারণ প্রমোশনের একটা শর্ত থাকে হলো গবেষণা। তো এই ধরনের নিম্নমানের গবেষণা করে প্রমোশন এবং অন্যান্য সুবিধা পাওয়া, বিশ্ববিদ্যালয়গুলো অনেক ক্ষেত্রে আবার পুরস্কারও দেয়। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় উৎসাহ দেওয়ার জন্য ফান্ড বরাদ্দ দেয়। তো এই ফান্ড নিয়ে প্রমোশনের জন্য এই ধরনের নিম্নমানের গবেষণা করলে সেটা তো আসলে গ্রহণযোগ্য নয়। সেই বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বিষয়টা সিরিয়াসলি দেখছে। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এরকম এখন পর্যন্ত দেখি নাই, হয়তো বা আমরা সামনে দেখব। আচ্ছা, 2 দিন ধরে এই ধরনের রিপোর্ট এবং শিক্ষাঙ্গনে তো নিশ্চয়ই বেশ আলোচনা হচ্ছে। প্রতিবেদনের পর আসলে কেমন ফিডব্যাক পাওয়া যাচ্ছে? প্রতিবেদনের পরে আমরা যে ফিডব্যাকটা পেয়েছি সেটা হলো শিক্ষকরা, ভালো গবেষকরা এটা ব্যাপকভাবে তাদের ফেসবুকে শেয়ার করেছেন, নানা মন্তব্য করেছেন। আবার কেউ কেউ বলছেন যে এটা সারা পৃথিবীতেই প্রত্যাহার হয়, এটা একপাক্ষিক রিপোর্ট হয়েছে। আসলে সারা পৃথিবী কোথাও বলে না যে এটা প্রত্যাহার হয় না। বিষয়টা হলো বাংলাদেশে এটা নিয়ে আলোচনা কম। আমরা দেখিয়েছি যে এইভাবে হয়েছে এবং সেটা এখন আলোচনা তৈরি হয়েছে, এবং আমার মনে হয় যে এটা শিক্ষকদের মানমর্যাদার ক্ষেত্রে এরা প্রশ্ন তুলবে যারা এই ধরনের যে চুরি, জালিয়াতি অথবা অনিয়মের সঙ্গে যুক্ত। তো তারা সতর্ক হবেন এবং ভালো যারা গবেষক তারা উৎসাহিত হবেন। আমরা কিন্তু ভালো গবেষকদের রেফারেন্সও দিয়েছি। ধন্যবাদ রাজীব আহমেদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম গবেষণাপত্রের অনিয়ম নিয়ে। আমরা আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।